আমি পিয়ালি। তো আমরা জানি যে কিছুদিনের মধ্যেই চলে আসছে কলকাতা বইমেলা। তো তার আগে আমার এই সপ্তাহের যে পড়াশোনাগুলো, যেই বিষয়গুলো পড়েছি, যে বইগুলো পড়েছি, সেগুলোই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করে নেব। শুধু বই না, কিছু ম্যাগাজিনও আছে। তো যা যা আমি পড়েছি এই সপ্তাহে এই ভিডিওটা করার জন্য, সেই সমস্ত কিছুই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। এবং তার সাথে এটাও একটা জায়গা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যে সামনে যেহেতু বইমেলা আসছে, এবং বইমেলায় যে ভিডিওগুলো আমি করব, বইমেলা রিলেটেড যে ভিডিওগুলো, সেগুলোর কিছু ভিডিও, একটা ভিডিও হয়তো অবশ্যই থাকবে যেগুলো আমি বইমেলা থেকে কিছু সংগ্রহ করা বই দেখাবো বা সেইগুলো পড়ে তার বিষয়ে আলোচনা করব, কথা বলবো। কিন্তু সেখানে আরও অনেক ভিডিওই আমি দেখাবো বা অনেক কিছুই আমি শেয়ার করব অন্যান্য ভিডিওগুলোতে, যেখানে আমি এই সময়ে, এই বইমেলার মরশুমে বাকি বইমেলা রিলেটেড যে সমস্ত তথ্য আমরা পাচ্ছি, সেখান থেকেই বইমেলার বাইরে গিয়েও আমি যা যা সংগ্রহ করছি, যা যা পড়ছি, সেই জায়গাগুলো নিয়েও আমি অবশ্যই আমার কন্টেন্ট বানাতে থাকবো। এটা যে শুধুমাত্র বইমেলা থেকেই সংগ্রহ করা বই তা নয়, বইমেলার থেকে জেনে বা বইমেলা সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলো বাকি চ্যানেলেও দেখানো হচ্ছে বা অন্যান্য জায়গা থেকেও আমরা পাচ্ছি, সেই জায়গা থেকেও যে খবর বা যে জায়গাগুলো আসছে, সেইখান থেকেও, বাইরে থেকেও যে বইগুলো আমি সংগ্রহ করছি বইমেলার বাইরে থেকে, সেই সংগ্রহগুলো, সেই আমার যে পড়াশোনাগুলো বা রিফ্লেকশনগুলো আমার এই চ্যানেলে আসতে থাকবে। তো বইমেলার ভিডিওতে আমি শুধুমাত্র বইমেলা থেকে যে বই কিনেছি সেগুলো দেখাবো না, আমি তাছাড়া তার বাইরে গিয়ে যে পড়াশোনাগুলো করছি সেগুলো নিয়েও আলোচনা আমি করতে থাকবো। তো আমার মনে হলো যে এই সময়টায় আমাদের এই বইমেলার সময়টায় আমাদের শুধুমাত্র যে একটা নতুন জায়গা, নতুন বই, নতুন লেখক, এদের যে একটা আগ্রহ জন্মায়, তার সাথে সাথে আমি যেটা অনুভব করছি যে আমাকে পুরনো জায়গাগুলো, যেগুলো আমরা দেখছি না এবং বহু বছর আগের বইও আমার কাছে আছে, যা হয়তো তখন সেই মানসিকতা থেকে পড়েছি, এখন অন্যভাবে দেখে পড়ছি, তো সেই ধরনের কিছু লেখাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রথম বই আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে কল্পবিশ্ব 2016। সম্ভবত এটা আমি 2016 বইমেলা থেকেই কিনেছিলাম, প্রতিশ্রুতি থেকে বেরিয়েছিল এটা, সেরা কল্পবিশ্ব। এটা সম্পাদনা করেছিলেন রনেন ঘোষ। তো এখানে এটা আমার পুরোটা পড়া হয়নি, যে কটা গল্প আমার পড়া হয়েছে সেগুলো সমস্তটাই সায়েন্স ফিকশন বা কল্পবিশ্বের যে সমস্ত বিষয়গুলো আছে তাই নিয়ে লেখা। প্রথম গল্পটা ছিল প্রমোদ কন্যা, যেটা অদৃশ বর্ধনের লেখা, এবং এটি একটি গাছকে নিয়ে দেখানো হয়েছে, গাছের সাথে মানুষের সম্পর্ককে নিয়ে একটা গল্প ছিল। তারপরেরটা হচ্ছে হরেনবাবু ও ব্ল্যাক হোল, দেবজ্যোতি ভট্টাচার্যের। সেখানে দেখানো হয়েছে একটি এটা একটি সায়েন্স ফিকশন ছিল, এবং এখানে দেখানো হয়েছে যে ওই যে আমরা যেটা বলি প্যারালাল ইউনিভার্সে যে কনসেপ্টটা, সেইটা নিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, এই বইটির একটা বিশেষত্ব হচ্ছে এখানে যেমন এক একটা গল্প দেওয়া আছে, তেমনই 20 শব্দের কল্পবিজ্ঞান বলে নিচে ছোট ছোট করে জাস্ট 2-3 লাইনের একটা ছোট্ট গল্প বা ছোট্ট একটা চিন্তা উঠে এসছে অনেক লেখকেরই। তো এটা বেশ সুন্দর, আমার এই কনসেপ্টটা লাগলো। তো তারপরের গল্পটা হচ্ছে টিট্টিও, যশোধরা রায়চৌধুরীর, যেখানে উঠে এসছে বিষয়টা একটু পুরাণ, একটু একটা রোবটের সাথে মানুষের যে সম্পর্কের জায়গাটা, সেই জায়গাটা এখানে উঠে এসছে। আচ্ছা, সবুজ পৃথিবীর জন্য অধরা বসু মল্লিক, এখানে দেখানো হচ্ছে একটা আধুনিক প্রযুক্তির জায়গা থেকে কিছু পরিবার যেভাবে বাঁচছে, যেভাবে তাদের জীবন কাটাচ্ছে, সেই জায়গা উঠে আসছে। বাংময়, যেখানে কথা বলার জায়গা উঠে এসছে, যে কেউ কথা বলতে পারছে না, সবই মেশিন কথা বলছে এবং টেকনোলজি কথা বলছে, সেখান থেকে মানুষ জোরে কথা বলার যে জায়গাটা, সেটা কোথাও হারিয়ে ফেলছে বলে কী ধরনের সমস্যা আসতে থাকছে, এই ধরনের বিষয় নিয়ে গল্পটা।
তারপরেরটা হচ্ছে জিন মহাপুরাণ, অঙ্কিতার লেখা। এটা যেই ক্লোন তৈরি হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের, সেই ক্লোন বা সেই বিজ্ঞানসম্মতভাবে মানুষ তৈরি এবং পশু পাখির ওপরেও সেই বিজ্ঞানসম্মত যে অ্যাপ্লিকেশনসগুলো হচ্ছে সেগুলো কত পুরনো যুগেও ছিল সেইটার একটা জায়গা দেখানো হয়েছে, যে পুরাণেও এই ধরনের গল্প আমরা পাই, এই ধরনের বিষয় ঘটেছিল। সেই সময়কার যে টেকনোলজি ছিল সেই জায়গা নিয়ে এখানে গল্পটা লেখা হয়েছে। তো এই পর্যন্ত আমি পড়েছি। পরবর্তীকালে আবার পড়লে আমি নিশ্চয়ই তোমাদের সাথে বাকি গল্পগুলোর বিষয়েও শেয়ার করে নেব। এই ছিল গল্পবিশ্ব 2016। আচ্ছা, সুচিত্রা ভট্টাচার্যের গল্প আমি আগেও পড়েছি, কিন্তু যেটা পড়তে গিয়ে সুচিত্রা ভট্টাচার্যের গল্প বা লেখা পড়তে গিয়ে যেটা আমার বারবারই মনে হয়, উনি অনুভূতিকে ভীষণ সুন্দরভাবে ক্যাপচার করতে পারেন এবং বিভিন্ন সম্পর্কের যে লেয়ার্সগুলোকে উনি সুন্দরভাবে তুলে ধরেন বিভিন্ন গল্পে। তো এই জায়গাটা সত্যিই খুব ভীষণভাবে ভালো লাগার মতন একটা জায়গা। তো এই সুচিত্রা ভট্টাচার্যের 50টি প্রিয় গল্প, যেটা তখন বেরিয়েছিল সাহিত্যম থেকে, এটাও মনে হয় বইমেলা থেকেই সংগ্রহ করা ছিল আমার। এটা বহু পুরনো একটি বই আমার কাছে ছিল, এটা আমি আবারও পড়া শুরু করেছি। এখান থেকে আমি দুটো গল্প পড়েছি, এই মায়া আর সামনে সমুদ্র। এই মায়া গল্পটিতে দেখানো হয়েছে একটি পরিবার যেখানে একটা খুব ছোট্ট অনুভূতিকে উনি ভীষণ সুন্দরভাবে গল্পে পরিণত করেন। এখানে দেখানো হয়েছে যে মা বাবা চিন্তা করছে, মেয়ে সবে বাচ্চা হয়েছে, তো সে তার বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। এই 2-4 মাস সে বাড়িতেই ছিল এবং তারপরে তার ফোন করে জানানোর সময় হচ্ছে না মা বাবাকে যে সে বাড়িতে পৌঁছে গেছে। এবং সেই যে অনুভূতিটা, সেই যে অভ্যেসটা, সেই যে জায়গাগুলোকে উনি এত সুন্দরভাবে মা বাবার কথোপকথনের মধ্যে দিয়ে তুলে ধরেছেন এই গল্পে, যে এটা খুব সামান্য লাগতে পারে কারোর কাছে, কিন্তু উনি সেই গভীরতাটায় পৌঁছাতে পেরেছেন এই গল্পটির মাধ্যমে। আচ্ছা, তারপরের গল্প ছিল সামনে সমুদ্র। এখানে দেখানো হচ্ছে একজন কাপলকে, যাদের মধ্যে অলরেডি একজন তৃতীয় ব্যক্তি এসে গেছে এবং তার হাজব্যান্ড কোথাও সেই মেয়েটির মধ্যে নিজের ভালোবাসা খুঁজে নিয়েছে এবং সেখানে তার যে বৈবাহিক জীবনে তার যে প্রভাবটা পড়ছে, তার ওয়াইফের সাথে তার যে সম্পর্ক, তার পরিবারে তার যে ভূমিকা, সেগুলো বারবারই উঠে এসছে। এবং সেই যে অনুভূতিটাকে, এই যে দুটো মানুষের জায়গাকে, এই যে মানুষটি আরেকজন মেয়ের সাথে সম্পর্ক রাখছে লুকিয়ে, এবং সেটার যে এফেক্টটা তার সংসারের উপরও পড়ছে, এবং শেষ পর্যন্ত তার ওয়াইফ জেনেও যাচ্ছে যে তার আরেকজনের সাথে সম্পর্ক আছে, তাদের সম্পর্কের মধ্যে যে ব্যবধান তৈরি হচ্ছে, এই যে একটা সামান্য, একটা খুব হয়তো উপর থেকে সামান্য লাগছে, কিন্তু এই ছোট্ট জায়গাটাকে উনি যে গভীরতাটা আছে সেই গভীরতা দিয়েই আবারও বুঝিয়েছেন যে কিরমভাবে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। আচ্ছা, এরপরে আমি আলোচনা করব 5 দশকের কিশোর গল্প, যেটা শিশু সাহিত্য সংসদ থেকে বেরিয়েছিল। এখানে বহু লেখকের গল্প আছে এবং এখানেও বহু পুরনো লেখা উঠে এসছে, যেমন প্রভাত মুখোপাধ্যায় থেকে সুকুমার রায়, সবার গল্প এখানে আছে। তো আমি এখান থেকে পড়েছি সম্ভবত 2টো গল্প। তখন এইটার সম্ভবত এটা 2003-04 আমি বইমেলায় যখন গেছিলাম সেই সময়কার বই, এবং তখন এটার দাম ছিল 80 টাকা। এখন এটার দাম অবশ্যই সেই রকমই বেড়েছে, তো আমি সেটা দাম নিয়ে কথা বলছি না। তবে এই বইটি শিশু সাহিত্য সংসদের বই। আর এখান থেকে আমি পড়েছি 4টে গল্প। তার মধ্যে একটা ছিল কুকুরছানা, যেখানে দেখানো হয়েছে, এখানেও খুব সুন্দরভাবে একটা খুব একটা আবেগকে এমন সুন্দরভাবে উনি গল্পে তুলে ধরেছেন, যেখানে দেখানো হচ্ছে যে একটি লোক পার্কে ঘুরতে যাচ্ছে, লন্ডন দেখানো হয়েছে মোস্ট প্রবাবলি, লন্ডনের একটা ছোট স্টেশনে উনি পার্কে ঘুরতে গেছেন এবং সেখানেই উনি একটা কুকুরছানা পাবেন এবং সেই কুকুরছানাটিকে উনি যেখানে থাকেন সেখানে নিয়ে আসবেন এবং তাকে শুশ্রূষা করে, সে তখন অসুস্থ ছিল এবং তাকে শুশ্রূষা করে তার সাথে একটা বন্ধন তৈরি হবে। এবং তারপরে যখন আবার উনি পার্কে যাবেন এবং তার যে সে যে বাড়িতে থাকতো সেই বাচ্চা মেয়েটি এবং তার যে মা,
তাদের সাথে যখন দেখা হবে তখন তারা যখন তাকে ফিরিয়ে নিয়ে যাবে, সেই কুকুরছানাটি আবার সেই সমস্ত শিকল ছিঁড়ে চলে আসবে। এবং এই যে পুরো গল্পটায় এই লোকটির এই কুকুরছানাটিকে পাওয়ার পরে তার যত্ন থেকে আরম্ভ করে যখন তাকে ওই মেয়েটির হাতে তুলে দেবে তখনের যে ইমোশনটা, যে আবেগটা যেভাবে ব্যক্ত করেছে গল্পে, অসাধারণ। এত সুন্দর গভীরতায় পৌঁছেছে, সবাই সেটাকে ফিল করতে বাধ্য যে একটা কুকুরছানার সাথে কিভাবে সেই সম্পর্কটা তৈরি হচ্ছে এবং কতটা গভীর সেই সম্পর্ক। তো সেই জায়গা থেকে এটা একটা খুব অসাধারণ গল্প। তারপরের গল্প হচ্ছে সুকুমার রায়ের একটি গল্প, যতীনের জুতো। এবং এখানে ভীষণ সুন্দরভাবে সুকুমার রায় বুঝিয়েছেন যে যত্ন করা জিনিস কীভাবে আমাদেরকে কিছু ফিরিয়ে দেয়। যেমন এই ছেলেটি তার জুতো বারবার কিনতে হতো, জুতো ছিঁড়ে ফেলতো, ভালোভাবে হাঁটা চলা করতো না বলে, তার জামা কাপড় ছিঁড়ে যেত, সেই জামা কাপড়েরও যত্ন নিত না, কিন্তু সে তার ঘুড়ির যত্ন নিত এবং সেই ঘুড়ির হাত ধরেই সে মুক্তি পাবে। সে যখন বন্ধ হয়ে যাবে, আটকা পড়বে, এই জুতোর জায়গাও তাকে ভীষণভাবে অনেক রকমের শিক্ষা দেবে যে জুতো এতবার ছিঁড়ে ফেলছে, জামা কাপড় ছিঁড়ে ফেলছে, সেখানে টেলাররা তাকে শিক্ষা দেবে, কিন্তু ঘুড়িকে সে ভালোবাসতো আর সেই ভালোবাসার সাহায্য নিয়েই সে কোথাও আবার মুক্তি পাবে সেই জায়গাটা থেকে। তো ভালোবাসা বা যত্ন, এই জিনিসটা মানুষের জীবনে কতটা দরকার সমস্ত কিছুর প্রতি, সেই জিনিসের একটা শিক্ষা বা সেই জিনিসের একটা মোরাল জায়গা এখানে উনি খুব সুন্দরভাবে এই যতীনের জুতো গল্পটাতে তুলে ধরেছেন। তারপরের গল্পটা হচ্ছে চিনি দিদির পার্টিতে অবনীন্দ্রনাথ ঠাকুর। এখানে অনেকগুলো পশু পাখি নিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর ভীষণ সুন্দরভাবে দেখিয়েছেন যেন পশু পাখিদের একটা পার্টি হচ্ছে এবং সেখানে প্রত্যেকটা মোরগ থেকে আরম্ভ করে, চিল থেকে আরম্ভ করে, চড়ুই পাখি থেকে আরম্ভ করে তাদের যে কথোপকথন, তাদের ঝগড়া, তাদের মারপিট, আবার তাদেরকে কেউ বাঁচাচ্ছে, এই জায়গাগুলোকে নিয়ে উনি সুন্দরভাবে একটা গল্প লিখেছেন। আচ্ছা, পারস্পর্য মণিলাল গঙ্গোপাধ্যায়ের একটি চাকর আসবে একজন প্রভুর বাড়িতে কাজ করতে এবং সেখান থেকে সে পারস্পর্য বোঝাবে কাজে, যে একটা কাজের পর কীভাবে আরেকটা কাজ লোককে বুঝে নিতে হয়। এবং সেখান থেকে একটা খুব মজার জায়গা থেকেই আর কি, যখন লোকটি অসুস্থ হয়ে পড়বে তখন সেই চাকরটি কীভাবে সেইগুলো পারস্পর্য বোঝাতে গিয়ে মানে সেই শ্মশানে চলে যাবে, সেখানে কথা বলে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। তো এই একটা কৌতুক দিয়ে বেশ মজারভাবে উনি পারস্পর্য গল্পটিকে লিখেছেন। এটা ছিল মণিলাল গঙ্গোপাধ্যায়। তো এই কয়েকটা গল্প আমি পড়েছি এবং এই বইগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসবো, যেগুলো পুরনো আমার কাছে আছে, কিছু কিছু করে পড়ে, কারণ সব একসাথে পড়া সম্ভব নয়, এগুলো যথেষ্ট মোটা বই, দেখতেই পাচ্ছ। তো আমি এরকমভাবেই আস্তে আস্তে 2-4টে করে গল্প পড়ে তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নেওয়ার চেষ্টা করব। এর পরে আছে হচ্ছে সানন্দার এবারের সংখ্যা, বিবাহ সংখ্যা 2025-এ, যেখানে অনেকগুলো গল্প দিয়েছে, যে কারণে আমি এই সংখ্যাটি নিয়েছি। তো তার মধ্যে প্রথম গল্প ছিল প্রচেত গুপ্তর একটি বিবাহবার্ষিকী ও খানিকটা রোদ্দুরের গল্প, যেখানে দেখানো হচ্ছে আজকে সমাজ, রাজনৈতিক জায়গা। প্রচেত গুপ্তের লেখা নিয়ে কিছু বলার নেই, যেখানে বারবারই সামাজিক পরিকাঠামো এবং রাজনীতি উঠে আসে এবং সেখান থেকেই কিভাবে একটা রোদ্দুর নিয়ে শেষ পর্যন্ত ঝামেলা হয় এবং খুব মজারভাবে উনি কিছু ভীষণ বাস্তব জায়গাকে উনি ওনার গল্পে তুলে ধরেছেন, যে বিবাহবার্ষিকী করবেন দুজন কাপল, তাদের শেষ পর্যন্ত বিবাহবার্ষিকী আটকে যাবে কারণ তার মেয়ের একজনকে পছন্দ এবং তার বিয়েটা সামনে চলে আসবে, এবং তারপরে কেন বিবাহবার্ষিকী হচ্ছে না এবং সেখানে কত মানুষকে নিমন্ত্রণ করছেন, কেন করছেন তাদেরকে নিমন্ত্রণ, সেই জায়গাগুলোর মধ্যে দিয়ে একটি সামাজিক রাজনৈতিক চেতনা এবং তার সাথে তার মেয়ের যে সম্পর্ক তৈরি হচ্ছে, কিভাবে তার মেয়ের সম্পর্ক তৈরি হচ্ছে, সেখানে একটা রোদ্দুর আসছে বলে কিভাবে সেই রোদ্দুরটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং সেখান থেকে
কিভাবে কি হচ্ছে সেই জায়গা নিয়ে। এটা ভীষণ মজার গল্প, একটি বিবাহবার্ষিকী ও খানিকটা রোদ্দুরের গল্প। আচ্ছা, তার পরের গল্প ছিল খেলাঘর, সমজা দাসের। এই গল্পটিও ভীষণ সুন্দর একটা গল্প, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে কিভাবে কিভাবে দুজন ছোটবেলার বন্ধুর কথা লেখা হয়েছে, যেই বন্ধুদের মধ্যে কোনো রকম কোনো মানে সবসময় ঝগড়া হতো, তাদের মধ্যে সেরকম মনের মিল ছিল না এবং দুজনেই জানতো দুজনকে বিয়ে করবে না, কিন্তু শেষ পর্যন্ত ছেলেটির মেয়েটির উপর একটা ইমোশন আসে যখন তারা বড় হয়ে যায়। যেহেতু ছোটোবেলায় ওর পিছনে লাগতো বা ভীষণভাবে ওর সাথে মজা করতো, সেই জন্য মেয়েটির মনে একটু রাগ ছিল এবং সেটাকে কীভাবে ভাঙিয়ে আবার তাদের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক তৈরি হবে তাই নিয়ে গল্প ছিল সমজা দাসের খেলাঘর। আচ্ছা, এই দুটো গল্প আমার বেশি ভালো লেগেছে। তারপর উপন্যাস আছে একটা পূর্ণ অপূর্ণ, যেখানে হোমোসেক্সুয়ালিটি নিয়ে বা সমলিঙ্গের প্রতি যে সম্পর্ক সেই নিয়ে একটা গল্প দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর আছে দ্রোহিণী, এই গল্পটিও বেশ ভালো, তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখানে উনি দ্রৌপদীর সাথে যুধিষ্ঠিরের যে একটা মতবাদ, যেখানে যুধিষ্ঠির ধর্মকে আঁকড়ে ধরে কোথাও মানে সেই সময় যে তাদেরকে বনবাসে পাঠানো হয়েছে সেখানে তাদের প্রতি যে অবিচার হচ্ছে সেটারও প্রতিবাদ উনি করছেন না ধর্মের কারণে, সেখানে দ্রৌপদী কীভাবে প্রতিবাদ করছে সেই নিয়ে গল্পটা ছিল দ্রোহিণী। আচ্ছা, তারপরের গল্প যদিও রজনী যায়, রাজশ্রী বসু অধিকারীর গল্প। এখানে দেখানো হয়েছে যে এখানে দেখানো হয়েছে একটা সম্পর্কের ঘেরাটোপ, যেখান থেকে একটি মেয়েকে প্রত্যাখ্যান করা হবে তার শারীরিক কারণে এবং পরবর্তীকালে সেই মানুষটি কতটা তার, এবং তারপরে মেয়েটি মারা যাবে এবং তারপরে তার মনের যে পরিবর্তন হতে থাকবে সেই জায়গা নিয়ে গল্পটা। আচ্ছা, তো আর শেষ গল্প ছিল হচ্ছে ভ্রমর এলো গুনগুনিয়ে, বিনতা রায়চৌধুরীর। এখানে দেখানো হয়েছে একটি সম্পর্ক যেখানে দুটো মানুষের মধ্যে কিভাবে মিল হচ্ছে বা কিভাবে সে পছন্দ করে নিচ্ছে তার মনের মতো মানুষকে, কিভাবে একটা সম্পর্ক তৈরি হওয়ার সময় কিছু কিছু জিনিস দেখে নিতে হয়, তার ব্যবহার, তার মনে রাখার জায়গা, শুধুই যে মুখে বলে যাচ্ছে ভালোবাসি, তার আচার আচরণে সেইটার কোনো প্রমাণ নেই, সেই জিনিসগুলো কতটা ইম্পর্ট্যান্ট, তার ব্যবহারে কতটা প্রকাশ পাচ্ছে, সম্পর্ককে কতটা গভীরভাবে সে চাইছে, সেই জায়গাগুলো এগুলো যে কতটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করার আগে বুঝে নেওয়া, সেই নিয়ে বিনতা রায়চৌধুরী লেখা ভ্রমর এলো গুনগুনিয়ে। এই ছিল সানন্দা 2025-এর বিবাহ সংখ্যা। এরপর এই সাপ্তাহিক বর্তমান 18 জানুয়ারির, যেখানে টপিক হচ্ছে তন্ত্রে যক্ষিণী সাধনা কি, তার কিভাবে কৃপা করেন তাই নিয়ে একটা লেখা আছে এখানে। আচ্ছা, তাছাড়া আছে এখানে হচ্ছে
তাছাড়া এখানে একটি সমৃদ্ধ দত্তের ঐতিহাসিক হত্যা রহস্যের একটা ধারাবাহিক শুরু হয়েছে। সন্ধে রাতের তারা লীনা গঙ্গোপাধ্যায়ের একটা ধারাবাহিক শুরু হয়েছে, সেটা চলছে। আচ্ছা, চোরাবালি আইভি চট্টোপাধ্যায়ের একটি গল্প, যেখানেও একটা রাজনৈতিক জায়গা উঠে এসছে, যে কিভাবে দুর্নীতির দায়ে যখন মানুষটির জেল হবে, তার পরিবার কিভাবে এফেক্ট করবে, তার মেয়ে কিভাবে এফেক্ট করবে, এবং তারপরে গিয়ে তার পরিবারও তার পাশে কিন্তু সেই দায়ের জন্য দাঁড়াবে না, তার মেয়েরাও প্রতিবাদ করবে যে তারা চাইছে না এইভাবে জীবনটা চলুক, এইভাবে মানুষকে দুর্নীতির মধ্যে দিয়ে বা মানুষকে কোথাও একটা কবজা করার মধ্যে দিয়ে বা কাউকে একটা কারোর মন জয় করার মধ্যে দিয়ে তাদের জীবনটা চলুক। তো সেই জায়গায় প্রতিবাদটা কীভাবে উঠে আসছে, সেই জায়গাটা নিয়েই এবারে একটা গল্প ছিল সাপ্তাহিক বর্তমানে। আচ্ছা, এই সপ্তাহের প্রতিদিনের রবিবারের টপিক ছিল সুরসুরি, তাই নিয়েই অনেকগুলো লেখা উঠে এসছে। প্রথম লেখা হচ্ছে অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখানে উনি বলেছেন ব্যান্ডের কথা, গিটারের কথা। চন্দ্রবিন্দু ব্যান্ডে তখন গিটার বাজায় পাপাদা, এবার তার কাছে গিয়ে নাড়া বাঁধলাম। পাপাদা বলল ঠিকভাবে শিখতে গেলে স্টাফ নোটেশন জানাটা জরুরি। ওই স্টাফ নোটেশনের খপ্পরে পড়ে গিটার শিক্ষা গোত্তা খেলো আবার। তো এই নিয়েই উনি লিখেছেন। তারপরের একটা লেখা আছে নারদ দীপঙ্কর দাশগুপ্তর। এখানে উনি লিখেছেন ধর্ম সবসময় প্ররোচনার অস্ত্র, মৌলবাদী মানসিকতা মানুষের কাছে, আবার অনেক সময় ধর্মীয় প্ররোচনার থাকে রাজনৈতিক ইন্ধন, আর তার থেকেই আরও দগদগেভাবে প্রকাশ পায় সাম্প্রদায়িক মেরুকরণ। তারপরে আবারও একটি লেখা আছে প্রচ্ছন্ন চোরাপথ সেবন্তী ঘোষের, যেখানে লেখা হয়েছে তরুণী বা কিশোরীর লাভ সাইন জ্বলে ওঠে, অমনি তারা ধরে নেন এই বোধহয় এক অকাল বসন্ত ফাগুনের দোলা। জেন XY এমন ফার্টেশ ভঙ্গিতে পুকুরের উপরিস্তরে শ্যাওলার মতো করে শব্দবাক্য ব্যবহার করে, তাতে প্রৌঢ় মরমী মন ইনবক্সে কাতর হয়ে ওঠে। অপরপক্ষ কখনো অজান্তে, কখনোই বা বুঝেই লেজে খেলিয়ে যায়। কেউ কেউ নিরীহ শব্দ চালাচালিতেও কার্যসিদ্ধি করে নেয়। তারপরের লেখাটি লিখেছে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, শক্তি রাজনীতির ভরকেন্দ্র। পুরুষকে বোঝাতে ও বুঝতে হবে যে সতীচ্ছেদ ভেদ করাটায় কোনো বিক্রম নেই। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে MeToo-তে আর কাজ হবে না, কারণ এখানে অনেক নারীও কাজ পাওয়ার তাগিদে স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। অনেক পরে তাদের টনক নড়ে এবং তারা হঠাৎ বিপ্লবী হয়ে ওঠে। আচ্ছা, তারপরে লেখাটা লিখেছেন ভাস্কর মজুমদার, অনন্ত কিক। দেশের প্রতিবন্ধী মানুষকে যখন প্রতিবন্ধী বলেই আমরা যৌনতাবিহীন জীব ভেবে ফেলি, আর তাদের স্বাভাবিক যৌনেচ্ছা আমাদের চক্ষুশূল হয়ে পড়ে, আর আমরা বলে ফেলি কানাখোড়া একগুণ বাড়া, অর্থাৎ এদিক নয় ওদিকে টনটনে, তখন সেই মানুষগুলোকে আসলে ক্লেশের কুয়োয় ঠেলে দেওয়া হয়। তারপরের লেখাটা লিখেছেন রঙ্গন চক্রবর্তী, কি করে আমিও পারবো। বিজ্ঞাপনের সুশ্রী বাজারের মূলগত চাহিদাগুলোকে নির্দিষ্ট পণ্যের দিকে চালিত করে, পাশাপাশি প্রতিবেশী বন্ধু সহকর্মী সুশ্রীও খুব কাজ করে। পাশের টেবিলে কাজ করা রমেশদা হিরো বাইক কিনে গুনগান গাইতে থাকলে আমরা প্রভাবিত হয়ে পড়ি, মনের বাইক চুলকানিটা বাড়ে। তারপরে লেখাটা লিখেছেন অনির্বাণ মিত্র, তোমার কিচ্ছুতে নাই ছুটি। মেসেস হলো ত্বকের উপর হালকা কি যেন চলে গেল অনুভূতি। একটা পালক ছুঁয়ে গেলে বা ছোট্ট পোকামাকড় সরসর করে হেঁটে গেলে যেমন ক্ষণিকের অস্বস্তি লাগে, অল্প কাঁটা দেয়, তখন ইচ্ছে করে গায়ের ওই জায়গাটা একবার হাত দিয়ে মুছে দিই বা চুলকে নিই। আর যখন কেউ আয়তকে ধরে সুড়সুড়ি কাতাকুতু দিই, তখনকার সেই ওরে বাবা আর না থাম ব্যাপারটা হলো গার্গালিসিস। তারপরে লেখাটা লিখেছেন তন্ময় চক্রবর্তী এবং ইন্দ্রজিৎ। সোশ্যাল মিডিয়া যদিও সংযোগের একটা ঝকঝকে রাস্তা, কিন্তু এর একটা অন্ধকার গলিও আছে, যেখানে ট্রোলিং, ফেক নিউজ, ভুয়া তথ্য, ধোঁকাবাজি, ঘৃণামূলক বক্তব্য প্রতিনিয়ত জন্ম দিয়ে চলেছে অগুন্তি উস্কানিমূলক কার্যকলাপের, যা থেকে অকারণে মানুষে তৈরি হচ্ছে দূরত্ব। তারপরে ধারাবাহিক লেখা যেটা শ্রীজাতর থাকে, যে লেখে সে আমি নয়, সেটা আছে। এবং তারপরের লেখাটা হচ্ছে কথা অমৃত সমান, দুর্যোধন কোথায় গেলেন, নৃসিংহপ্রসাদ ভাদুরীর লেখা। মুদ্ররাজ শল্যার মৃত্যুর সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। একদিকে পাণ্ডব পক্ষে তর্জন গর্জন জয়কার, অন্যদিকে দুর্যোধনের দিকে সব শেষ। অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মা দুর্যোধনকে খুঁজতে মরিয়া।
কিন্তু দুর্ভাগ্য তাদের সঙ্গে দেখা হওয়ার আগেই হতশ্বাস দুর্যোধন যুদ্ধ সেরে প্রায় একরোশ পথ চলে গিয়েছেন দৈপায়নের হ্রদের দিকে। আচ্ছা, শেষ লেখা হচ্ছে ভাস্কর লেটের নিরামিষ আসা যাওয়া। ক্ষমতার বিবাহ তো এভাবেই কাজ করে সমাজে। উঁচু ধাপ থেকে ছলকে আসা নিচের ধাপে যে রয়েছে আরও নিচে, তার সামান্য ওপরে থাকা মানুষটি এই পিরামিড তন্ত্রের সুবিধা নিতে ছাড়ে না। তো এই ছিল এই সপ্তাহের রোববারের প্রতিদিন সুড়সুড়ি, যার বিষয়বস্তু ছিল। তো আজকে এই পর্যন্তই থাকলো। আবার খুব শিগগিরই চলে আসবো আমার পড়ে ফেলা বিষয়গুলোকে নিয়ে, এবং তার মধ্যে তোমরাও ভালো থেকো এবং পড়তে থাকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিন অবধি বিদায়।